আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন, তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ৩টি অসঙ্গতির কথা তুলে ধরেছেন। ডেভিড বার্গম্যান মনে করেন, যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে। তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন। মজার ব্যাপার হলো, সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘে আইনজীবীর মাধ্যমে যেসব নালিশ করেছেন, সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইউনূস প্রশাসনের লিখে দেওয়া রায় দেওয়া হবে। তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ। পুলিশ আইনের দোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 5 দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। দর্শক, বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে। প্রশ্ন উঠেছে, একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনূসের যে পরিষদে, সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপেই ফিরে যাচ্ছে? ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এবছরের 12ই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনা মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গত 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে। দলটি 2 দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। 16 নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে। আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার একটি নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। bdnews24.com এর খবরে বলা হয়েছে, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে ওয়্যারলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন
উপকমিশনার সহ 3 জন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নিজেই। তিনি বলেছেন, ওয়্যারলেসে তিনি বলেছেন, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনেই বলা আছে। পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধির 96 ধারার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। দর্শক, এই একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকার ও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত 11 নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিতরা। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়ার কড়া সমালোচক ছিলেন। এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে 3টি গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথমটি হলো, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয়। তিনি দাবি করেছেন, বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না। তিনি লিখেছেন, এই বিষয়টি সরকার ঊর্ধ্বতনরা জানেন। এমনকি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের আইসিসিতে পাঠানো হোক, কিংবা যদি অনুপস্থিতিতে বিচার করা হয় তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত। ডেভিড বার্গম্যান বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে শুনানির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড বার্গম্যান গুরুতর 2টি অভিযোগ বা ত্রুটির কথা তুলে ধরেছেন নিজের পোস্টে। বিষয়টি নিয়ে তিনি গত 3রা আগস্ট লিখেছিলেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রী নন, তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী। আসাদুজ্জামান খান পলাতক। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে, যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা। কারণ বিচারে এই 2 অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে। যেমন ধরুন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন, অথবা এর উল্টোটাও হতে পারে। ডেভিড বার্গম্যান বলেছেন, প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত। তার চেয়েও গুরুতর অভিযোগ হলো, আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী, কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই। তৃতীয় অভিযোগটি হলো, বিচার শুরু হওয়ার মাত্র 5 সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষ্যের পুরো অংশ পেয়েছিলেন। ডেভিড বার্গম্যানের বিষয় হলো, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি। বিচারের প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন। ডেভিড বার্গম্যানের যুক্তি হলো, যে কোনো যোগ্য আইনজীবী এমন পরিস্থিতিতে শুনানি মুলতবি করার জন্য কঠোর চাপ দিতে পারতেন। তাই এটি অবিশ্বাস্য লাগছে এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী, বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেখানে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে 2 জন ব্যক্তির পক্ষে পর্যাপ্তভাবে ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন। এমনকি এই আইনজীবী আসামি পক্ষের একজন সাক্ষীও আদালতে হাজির করেননি। ডেভিড বার্গম্যানের আশঙ্কা, এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। দর্শক, শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না। তবে আদালত তা খারিজ করে দিয়েছিল।
আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে, সেটিও সফল হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দলটির দাবি, ট্রাইব্যুনাল বা রাষ্ট্র নিজেদের পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে। এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি। এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন। যে কোনো অভিযুক্ত ব্যক্তির নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে, মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামি পক্ষকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে। বিবাদী পক্ষের আবেদনগুলো দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে। আওয়ামী লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন, সোমবার আদালত রায় ঘোষণা করবে। এখন দেখার বিষয় সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায়। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে ১৭ নভেম্বর। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালও ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এর সঙ্গে হচ্ছে চুক্তি। এর বাইরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার কাজ অনেকটাই গুটিয়ে আনা হয়েছে। সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বন্দরগুলো বিদেশি ব্যবস্থাপনায় গেলে বিপুল আর্থিক উন্নয়ন ঘটবে দেশের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে শোনা যাচ্ছে কথার ফুলঝুরি। তবে কোন প্রক্রিয়ায়, কিভাবে, কি কি শর্তে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরগুলো বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার কিছুই পরিষ্কার নয়। এমনকি লালদিয়া হস্তান্তরের চুক্তির দুদিন আগেও নৌ উপদেষ্টা কিছু জানাতে রাজি হননি। তার দাবি, চুক্তি হওয়ার পর সবার কাছে সবকিছু পরিষ্কার হবে। প্রশ্ন হলো, আগের সরকারের সময় বিদেশের চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ তোলা অন্তর্বর্তী সরকার কেন প্রতিটি ক্ষেত্রেই ঢাক গুড়গুড় আচরণ করছে? ক্ষমতা আসার পর থেকে তারা কেন বন্দর নিয়ে এতটা মরিয়া? ১ বছর ধরে বন্দর ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখেও কেন অবিচল অন্তর্বর্তী সরকার? নানান জল্পনা কল্পনার মধ্যে ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে চুক্তি সই অনুষ্ঠান। ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন করবেন সভাপতিত্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তবে চুক্তিতে কি আছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে আশিক মাহমুদ ১২ নভেম্বর একটি সংবাদ সম্মেলন করলেও সেখানে চুক্তির বিষয়বস্তু পরিষ্কার করা হয়নি। শুধু জানান, সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় নির্মিত হবে এই টার্মিনাল। এজন্য প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে ডেনিশ কোম্পানিটি। চুক্তির সঙ্গে সঙ্গে সাইনিং মানি হিসেবে ২৫০ কোটি টাকা পাওয়াকে বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। জানান, ৩ বছরের মধ্যে নির্মাণ শেষ করে ২০২৯ সালে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরপর ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে এপিএম টার্মিনালস। পরে উভয় পক্ষ চাইলে আরো ১৫ বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে। ঢাকার পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটিও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আলাদা চুক্তি হবে একই দিনে। দেশের অতি দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে, কোন শর্তে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার সরকারের বাইরে কারো জানা নেই। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঘিরে অস্বচ্ছ প্রক্রিয়ার চুক্তি করা হচ্ছে। বিদেশি অপারেটরের সঙ্গে একাধিক দীর্ঘমেয়াদী চুক্তির পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বলা হয়, এসব চুক্তির খসড়া, বিশেষ করে চুক্তির গ্যারান্টি, ইনডেমনিটি, টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো সাধারণের সামনে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ধারায় অস্বচ্ছতা থাকলে আগামীতে যে সরকারি আসুক তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরের যে কোনো মালিকানা বা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা, ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন। এ কারণে চুক্তির সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীজনদের মতামত ও বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে হতে যাওয়া চুক্তিগুলোতে কি আছে তা কেউ জানে না।
বণিক বার্তার প্রতিবেদনটিতে সংশ্লিষ্টদের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, চট্টগ্রাম বন্দরের টার্মিনালের চুক্তিগুলোর শর্ত ও বিষয়াদি কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট নীতিগত ঘোষণা নেই। সরকারি সূত্র তথ্য দিচ্ছে না, এমনকি বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে তারা চুক্তির সারসংক্ষেপও দেখতে পায়নি। অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে চুক্তিগুলো পিপিপি কাঠামোর উপর ভিত্তি করে হচ্ছে। এক্ষেত্রে বিদেশি অপারেটর বিল্ড অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টার্মিনাল পরিচালনার অধিকার পাবে, কিন্তু প্রকৃত ক্ষমতা আদৌ কি পুনরুদ্ধার করা যাবে নাকি দীর্ঘমেয়াদে অপারেটররাই নিয়ন্ত্রণ করবে, এ ধরনের বিষয়গুলো অনিশ্চিত। দুটি বন্দর ছেড়ে দেওয়ার চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে সরকার, এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বণিক বার্তা লিখেছে, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্য সংখ্যাগত সংকটের মতো প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এর মধ্যে পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে 22 বছরের জন্য, আর লালদিয়া কন্টেইনার টার্মিনালের জন্য হবে মোট 50 বছরের কনসেশন চুক্তি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায়, দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানে না। শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের কয়েকজন নির্বাচিত সদস্য বিষয়টি জানেন। 7 ও 8 নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে গোপনীয়তার সঙ্গে চুক্তির দলিল চূড়ান্ত করা হয়। এতে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মূল্যায়ন কমিটিকে পাশ কাটানোর অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়া অনুমোদন নেওয়া, একই দলের সদস্যদের একই সময় দুটি আন্তর্জাতিক নেগোসিয়েশনে জড়ানো এবং একদিনের মধ্যে মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় পর্যন্ত ফাইল পৌঁছে যাওয়া সবই ছিল নজিরবিহীন। সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হচ্ছে, দুটি মূল্যায়ন কমিটিতে আহ্বায়ক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন একই ব্যক্তিরা। পিপিপি বিষয়ে অভিজ্ঞ একজন প্রকৌশলী বণিক বার্তাকে বলেন, একই সময়ে দুই ভিন্ন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে দুটি পিপিপি নেগোসিয়েশন করা অসম্ভব এবং নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ। পিপিপি চুক্তি অত্যন্ত জটিল। প্রতিটি লাইন, আইনগত বিষয়, কনসেশন শর্ত সবকিছু পুরো কমিটিকে বসে বিশদভাবে পর্যালোচনা করতে হয়। এত দ্রুততার সঙ্গে তাও একই টিম দিয়ে এভাবে কাজ করানো এটি দেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি। বোর্ড সভা নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সভায় প্রয়োজন ছিল 4 জন সদস্যের, অথচ ছিলেন মাত্র 2 জন। আইনে বোর্ডের নীতি নির্ধারণের সিদ্ধান্তে 3-4 সদস্যের ভোট প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাত্র 2 সদস্য। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আইন অনুযায়ী এটি ত্রুটিপূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। ন্যূনতম 3 সদস্য ছাড়া এ ধরনের অনুমোদন আদালতে চ্যালেঞ্জ করা যায়। এখানেই শেষ নয়। 9 নভেম্বর বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পর সেদিনই নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় কাগজপত্র। পরদিন 10 নভেম্বর তা আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। এত দ্রুততম সময়ে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করাকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। এসব বিষয়ে সরকারকে প্রশ্ন করেও কোনো জবাব পাওয়া যায়নি। উল্টো নৌ উপদেষ্টা বলেছেন হাস্যকর কথা। এম সাখাওয়াত হোসেন বণিক বার্তাকে বলেন, চুক্তিগুলোর বিষয়ে সবকিছু জানতে পারবেন 17 তারিখ। 6 মাস ধরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আইনজীবী, বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ সবাই চুক্তির প্রক্রিয়াগুলোয় যুক্ত রয়েছেন। চুক্তির আগে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয়। চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। অর্থাৎ এক কথায় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে সরকার। কথায় কথায় স্বচ্ছতার কথা বলা অন্তর্বর্তী সরকার এখন মুখ খুলতেই নারাজ। উপদেষ্টা বলছেন, দেশের অর্থনীতির লাইফলাইন কোন কোন শর্তে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো সেটি দেশবাসী জানতে পারবে চুক্তি হয়ে যাওয়ার পর। প্রশ্ন হলো, চুক্তি করে ফেলার পর বিষয়বস্তু জেনে কি করার থাকবে দেশবাসীর? বন্দর ব্যবহারকারী সব পক্ষকে অন্ধকারে রেখে কেন শুধু বিদেশি কনসালটেন্টদের পরামর্শ মেনে বন্দর হস্তান্তর করতে যাচ্ছে সরকার? দর্শক, এই 2 বন্দরের পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটিও বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার তোড়জোড় শেষ করে আনা হয়েছে। ডিসেম্বর নাগাদ এটি ডিপি ওয়ার্ল্ডের কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে। দেশের সবচেয়ে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং স্থাপনাগুলোর একটি হলো এনসিটি। সেখানে প্রতিদিন কাজ করেন হাজারো শ্রমিক কর্মচারী।
আন্তর্জাতিক মান বজায় রেখে গত 17 বছর ধরে এটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনারের 44% ওঠানো নামানো হয় এই টার্মিনাল দিয়ে। 2007 সালে যেখানে এটি জাহাজের গড় অবস্থানকাল ছিল 10 থেকে 12 দিন, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 2-2.5 দিনে। এদিকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। বন্দরের ভেতরে বাইরে প্রতিদিন চলছে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। বিষয়টি বন্দর কেন্দ্রিক আন্দোলনের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে। অনেকেই মনে করেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তে অনড় থাকলে এলসিটি নিয়ে অস্থিরতা আরো বাড়বে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ। সংগঠনের নেতারা বলছেন, সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। স্কপ নেতারা লালদিয়া বন্দর হস্তান্তরের বিরোধিতা করেছেন। প্রশ্ন হলো, নানামুখী অস্থিরতায় ডুবে থাকা দেশে অন্তর্বর্তী সরকার বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের জন্য এত কেন মরিয়া? অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিষয়টিকে টপ প্রায়োরিটিতে রাখার কারণ কি? অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতা আসার পরপরই চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। শুরু থেকে তৎপর হয় নৌ পরিবহন মন্ত্রণালয়। ক্ষমতার 2 মাস না যেতেই মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের ইঙ্গিত দেয়। যুক্তি হিসেবে তুলে ধরা হয় দারুণ এক গল্প। নৌপদেষ্টা গত বছরের 8 অক্টোবর চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ করে চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের বন্দরের মতো বানিয়ে ফেলার স্বপ্ন দেখান। এরপর বিভিন্ন সময় কোনো রাগঢাক না রেখে বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার ঘোষণা শোনা যায় সরকারের কর্তা ব্যক্তিদের মুখে। অবশ্য নৌ পরিবহন মন্ত্রণালয় যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় বাস্তবায়ন করছে তা পরিষ্কার হয় চলতি বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 14 মে পরিদর্শন করেন চট্টগ্রাম বন্দর। এরপর এক অনুষ্ঠানে বিদেশি অপারেটরদের বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ টানেন। প্রধান উপদেষ্টা বলেন, আমি সাখাওয়াতকে বলেছি, আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে। যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করেই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। এরপর 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই কথা জানান প্রধান উপদেষ্টা। দাবি করেন, যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা, সবচেয়ে অভিজ্ঞ। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা করা। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া। সবশেষ 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে বক্তব্যের সময় অনেকটা অপ্রাসঙ্গিকভাবে বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের এসব বক্তব্যে পরিষ্কার, দেশের বিভিন্ন বন্দর পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের মূল পরিকল্পনা তারই। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে 15 মাস ধরে। আর 2টি বন্দর হস্তান্তরের চুক্তির মাধ্যমে 17 নভেম্বর খুলছে পরিকল্পনা বাস্তবায়নের দ্বার। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার অন্যতম একটি এজেন্ডার বাস্তবায়ন ঘটতে যাচ্ছে, তবে তা থেকে দেশ কি পেল সে ব্যাপারে পরিষ্কার হওয়া যাবে কতদিনে? নাকি আমেরিকার সাথে করা বাণিজ্য শুল্ক চুক্তির মতোই অজানা থেকে যাবে কিভাবে বন্দরগুলো বিদেশিদের হাতে চলে গেল? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।